গল্পটা হাজার বছরের পুরনো। ধূসরে ক্লান্ত এক তপ্ত মরুভূমির বুকে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি আর খ্রিস্টানদের কাছে যে মানুষটা আব্রাহাম নামে পরিচিত, এক রাতে আকাশ ভরা তারার দিকে তাকিয়ে তিনি অদ্ভুত আহ্বান অনুভব করলেন। অনেক মত পথের ধর্মতাত্ত্বিকদের বিশ্বাস স্রষ্টা তাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক বিশাল ভূমি যা তার বংশধরদের জন্য নির্ধারিত। থিওলজিক্যাল মিথ অনুসারে এই ভূমি ছিল নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত। সময়ের সাথে সাথে এই গল্প ছড়িয়ে পড়ে, প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাস করতে থাকে একে বলা হয় প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি, যেখানে একদিন তারা ফিরে যাবে। শতাব্দী পেরিয়ে যায়, পালাবদল হয় সভ্যতার, যুদ্ধ হয়, মানুষ ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে, কিন্তু সেই প্রাচীন প্রতিশ্রুতির গল্প কখনো হারায় না। কেউ এটাকে দেখেছে আধ্যাত্মিক প্রতীক হিসেবে, বিশ্বাস, ধৈর্য ও আশার প্রতীক, আবার কেউ এটাকে বাস্তব ভূখণ্ডের দাবি হিসেবে ব্যাখ্যা করেছে। এভাবেই গ্রেটার ইসরায়েল ধারণা ধীরে ধীরে জন্ম নেয়, যা কারো কাছে ধর্মীয় কাহিনী, কারো কাছে রাজনৈতিক বিতর্ক, আবার কারো কাছে শুধুই ইতিহাসের একটি ব্যাখ্যা মাত্র। কিন্তু গ্রেটার ইসরায়েল আসলে কি? নিজেদের দখল করা ভূমির পরিমাণ বাড়াতেই কি নেতানিয়াহুর দেশ একের পর এক যুদ্ধের জন্ম দিচ্ছে? গ্রন্থগুলোই বা কি বলে? প্রমিসড ল্যান্ড আসলে কি? আজ কথা বলবো এ সকল বিষয় নিয়ে। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। আধুনিক মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে গ্রেটার ইসরায়েল বা এরেইটেস ইসরায়েল হাশলেমা কেবল দুটি শব্দ নয়, বরং এটা বিশাল এক প্রকল্প। হিব্রু ভাষায় এর আক্ষরিক অর্থ হলো অখণ্ড ইসরায়েল ভূমি। এই আইডিয়ার মাধ্যমে একটা দল যেমন ধর্মীয় টেক্সটকে সত্যি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তেমনি অন্য পক্ষ এই ভূমি ধরেই দখলের রাজনীতি করে, ক্ষমতার আধিপত্য দেখাতে চায়। আর দখল মানেই তো ব্যাংক অ্যাকাউন্টে কারি কারি টাকা। এক কথায় এই প্রজেক্ট হলো ইসরায়েলের বর্তমান সীমানাকে ছাড়িয়ে এমন এক ভৌগোলিক আধিপত্য বিস্তার করা যে সীমানাকে ধরা হয় নীল নদ থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত। তবে এই ধারণার জন্ম আজকে হয়নি। এর শিকড় পাওয়া যায় 19 শতকের রাজনৈতিক জায়নিজম এবং হাজার বছরের প্রাচীন ধর্মীয় বিশ্বাসের ভেতরে। এখনকার ইসরায়েলি রাজনীতিতে এই ধারণার প্রভাব এবং এর কারণে তৈরি হওয়া আঞ্চলিক অস্থিরতা বিশ্লেষণ করলে দেখা যায় এটি শুধু ম্যাপের চেহারা পাল্টে দেওয়ার পরিকল্পনা নয়, বরং এটি একটি জাতির অস্তিত্ববাদী লড়াই এবং আধিপত্য বিস্তারের দীর্ঘমেয়াদী কৌশল। গ্রেটার ইসরায়েল আসলে কি? এটা নিয়ে গবেষক এবং রাজনীতিবিদরা একমত হতে পারেন না। একটা ব্যাখ্যা হলো ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলিদের কেড়ে নেওয়া গোলান হাইটস এবং সিনাই উপদ্বীপ। 1967 সালের যুদ্ধে এই এলাকার দখল নিজেদের করে নিয়েছিল ইসরায়েলিরা। গ্রেটার ইসরায়েল হিসেবে সবচেয়ে বেশি আলোচিত বাইবেলের প্রতিশ্রুত ভূমি বা প্রমিসড ল্যান্ড, যার সীমানা আধুনিক ইসরায়েল রাষ্ট্রের চেয়ে কয়েক গুণ বড়। গ্রেটার ইসরায়েলের সর্বোচ্চ সীমানা নির্ধারণ করা হয় জেনেসিস চ্যাপ্টার 15 ভার্স 18 এর বর্ণনা অনুযায়ী। এই সংজ্ঞায় অঞ্চলগুলো একটি বিশাল এলাকাকে ধারণ করে। জেনেসিসে মিশরের নদীর কথা বলা হয়েছে গ্রেটার ইসরায়েলের সীমান্ত হিসেবে, তবে সেটা কোন নদী তা নিয়ে বিতর্ক আছে। এক্সট্রিম ন্যাশনালিস্ট ইসরায়েলি এবং কিছু ধর্মীয় পণ্ডিত মনে করেন রিভার অফ ইজিপ্ট হলো নীলনদ, যা মিশরের একদম মাঝখানের অংশটিকেও ইসরায়েলের অধীনে নিয়ে আসে। তবে বিকল্প ব্যাখ্যায় এটি সিনাইয়ের ওয়াদি আল আরিশের কথা বলা হয়, যা তুলনামূলকভাবে একটি ছোট এলাকা। দর্শক, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে কার কাছ থেকে এলো এই গ্রেটার ইসরায়েলের ধারণা। এটা হঠাৎ করে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দাবি নয়, বরং এটি জায়নিস্ট আন্দোলনের বিবর্তনের ফল। এই ধারণার আদি জনক হিসেবে আধুনিক রাজনৈতিক জায়নিজমের প্রতিষ্ঠাতা থিওডর হার্টজেলের নাম প্রথমে আসে। 1898 সালে হার্টজেল উসমানীয় সুলতানের কাছ থেকে এমন এক ভূখণ্ড ইহুদি বসতিদের জন্য চেয়েছিলেন যেটির সীমানা হবে মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত। হার্টজেল তার ডায়েরিতে স্পষ্টভাবে সেটা লিখেও গিয়েছিলেন। 1920-এর দশকে জায়নিস্ট আন্দোলনের মধ্যে একটি চরমপন্থী ধারার জন্ম হয়, যাকে রিভিশনিস্ট জায়নিজম বলা হয়। এর নেতৃত্বে ছিলেন জেব জাবোটিনস্কি।
জ্যাবোটিনস্কি এবং তার অনুসারীরা মনে করতেন যে কেবল জর্ডান নদীর পশ্চিম তীর নয়, বরং পূর্ব তীর, যেটা এখনকার জর্ডান দেশ, ঠিক এই পর্যন্ত ইহুদিদের জন্য সংরক্ষিত থাকা উচিত। তাদের মূল দাবি ছিল জর্ডান নদীর দুই তীরই আমাদের। জ্যাবোটিনস্কির এই আয়রন ওয়াল দর্শন অনুযায়ী আরবরা কখনো ইহুদিদের অধিকার মেনে নেবে না, তাই শক্তির মাধ্যমে বা একটি অদৃশ্য লোহার বাউন্ডারি তৈরির মাধ্যমে ইহুদিদের তাদের ভূমি বাঁচাতে হবে ও বাড়াতে হবে, এই ধারণা তাদের মধ্যে কাজ করে। রিভিশনিস্ট আন্দোলনের এই উত্তরাধিকাররাই পরে ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টির মূল চালিকা শক্তি হয়। লিকুদ পার্টির 1977 সালের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে বলা হয়েছিল যে সাগর থেকে জর্ডান নদী পর্যন্ত কেবল ইসরায়েলের সার্বভৌমত্ব থাকবে। এই রাজনৈতিক প্রতিশ্রুতির জেরেই ইসরায়েল এলাকার পর এলাকা দখল করে যাচ্ছে। ইতিহাসের বেশ কিছু যুদ্ধ এবং রাজনৈতিক আন্দোলন গ্রেটার ইসরায়েল বানানোর গতি বাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 1967 সালের 6 দিনের যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েল যখন জেরুজালেমের ওল্ড সিটি, পশ্চিম তীর ও গোলান হাইটস দখল করে, তখন এটা কেবল সামরিক বিজয় হিসেবে থাকেনি, বরং একটি ধর্মীয় বা আদর্শিক উন্মাদনায় রূপ নেয়। এই বিজয়ের পর গুশ ইমুনিন বা ব্লক অফ ফেইথফুল নামক একটি আন্দোলনের জন্ম হয়, যারা মনে করত এই ভূখণ্ডগুলো পুনরুদ্ধার করা হচ্ছে স্রষ্টার দেয়া দায়িত্ব তাদের উপর। 1974 সালে প্রতিষ্ঠিত এই আন্দোলনটি ইসরায়েলের রাজনীতিকে একেবারে গোড়া থেকে পাল্টে দেয়। তারা মনে করত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন করলে তাদের মাসিহা বা মুক্তিদাতার আসার রাস্তাকে সহজ করে দেবে। তাদের কৌশল ছিল সেবেস্টিয়া মডেল, যেখানে তারা সরকারের অনুমতি ছাড়াই ছোট ছোট বসতি স্থাপন করত এবং পরে সেগুলোকে স্থায়ী ইসরায়েলি শহরে পরিণত করতে সরকারকেই আবার চাপও দিত। এই আন্দোলনের প্রভাবেই আজ পশ্চিম তীরে প্রায় 4,40,000-এরও বেশি ইহুদি থাকছে এবং তাদের সেখান থেকে কখনো সরে যাওয়ার ইচ্ছাই নেই, অথচ জায়গাগুলো তারা দখল করেছে জোর করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের মতো লোকেদের কাজকর্ম গ্রেটার ইসরায়েলের এই ধারণাকে নতুন করে উস্কে দিচ্ছে। 2023 সালের মার্চ মাসে প্যারিসে একটি বক্তৃতার সময় স্মোট্রিচ এমন এক পোডিয়াম ব্যবহার করেছিলেন যাতে জর্ডান সহ গ্রেটার ইসরায়েলের একটি মানচিত্র আঁকা ছিল। এছাড়া ইসরায়েলি সৈন্যদের ইউনিফর্মে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত লম্বা গ্রেটার ইসরায়েলের মানচিত্রের প্যাচ দেখা যাওয়ায় এই আশঙ্কার ভিত্তি আরও মজবুত করে। ইহুদি ও খ্রিস্টান দুই ধর্মের অনুসারীদের একটি বড় অংশ মনে করে এই এলাকা স্রষ্টার পক্ষ থেকে ইহুদি জাতিকে দান করা হয়েছে। ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী এই ভূখণ্ড শুধু একটি রাজনৈতিক সীমানা না, বরং এটা স্রষ্টা ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে হওয়া একটা পবিত্র চুক্তি। আদি পুস্তক জেনেসিসের চ্যাপ্টার 15 ভার্স 18-এ বলা হয়েছে, সেদিন সদাপ্রভু আব্রাহামের সাথে এই নিয়ম করিলেন যে আমি মিশর নদী হইতে সেই বড় নদী ফোরাত পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিয়েছি। ডেউটোরনমি চ্যাপ্টার 11 ভার্স 24-এ বলা হয়েছে, যেখানে তোমাদের পায়ের তলা পড়িবে সেই সমস্তই তোমাদের হইবে। মরুভূমি হইতে লিবানন পর্যন্ত, ফোরাত নদী হইতে পশ্চিম সমুদ্র পর্যন্ত তোমাদের সীমানা হইবে। যোশুয়া চ্যাপ্টার 1 ভার্স 4 বলছে, মরুভূমি ও ওই লিবানন হইতে সেই বড় নদী ফোরাত পর্যন্ত, সমস্ত দেশ ও সূর্যাস্তের দিকে মহান সমুদ্র পর্যন্ত তোমাদের সীমানা হইবে। ইহুদি মরমিবাদ বা কাবালা শাস্ত্রে এই ভূখণ্ডকে পৃথিবীর কেন্দ্র হিসেবে দেখা হয় এবং মনে করা হয় যে এই ভূমির প্রতিটি ধূলিকণা পবিত্র। এই বিশ্বাসী উগ্র ধর্মীয় জায়নিস্টদের কাছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠাকে একটা পরম ধর্মীয় লক্ষ্যে পরিণত করেছে। বর্তমানে আমেরিকার প্রায় 20-25% ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান জায়নিজম আদর্শে বিশ্বাসী। তারা বিশ্বাস করে ইসরায়েলের সীমানা বেড়ে যাওয়া যীশু খ্রিস্টের দ্বিতীয়বার আগমনের পূর্ব শর্ত। তাদের এই বিশ্বাসের ভিত্তি হলো ডিসপেনসেশনালিজম নামক একটি পরকাল তত্ত্ব। র্যাপচাররা বিশ্বাস করে মহাপ্রলয়ের আগে সত্যিকারের খ্রিস্টানরা স্বর্গে উন্নীত হবে, কিন্তু তার আগেই ইহুদিদের তাদের সমস্ত পবিত্র ভূমি পুনরুদ্ধার করতে হবে। জেনেসিস চ্যাপ্টার 12 ভার্স
3 অনুযায়ী ইসরায়েলকে সমর্থন করলে ঈশ্বরের আশীর্বাদ পাবে আমেরিকা। এই ধর্মীয় বিশ্বাসটি আমেরিকার রিপাবলিকান পার্টির একটি শক্তিশালী স্তম্ভ। ডোনাল্ড ট্রাম্পের আমলে মাইক পম্পেও বা মাইক পেন্সের মতো নেতারা খ্রিস্টান জায়নিস্টের আদর্শে গভীরভাবে প্রভাবিত, যা গ্রেটার ইসরায়েল ধারণাকে বৈশ্বিক রাজনীতির ময়দানে নতুন মাত্রা দিয়েছে। আচ্ছা, ইসলামিক প্রেক্ষাপটে কি দেখা যায় সেটা যদি একটু খুঁজে দেখার চেষ্টা করি। পবিত্র ভূমি বা আর্দ আল মুকদ্দাস নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। কুরআনের সূরা নং 5 অর্থাৎ সূরা আল মায়েদার 20 এবং 21 নং আয়াতে বলা হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনী ইসরাইলকে পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। হে আমার কওম, তোমরা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করেছে। কিছু আধুনিক মুসলিম পণ্ডিত যেমন মোহাম্মদ আল হুসাইনি মনে করেন কুরআন ইহুদিদের এই ভূমির ঐতিহাসিক অধিকারকে স্বীকৃতি দেয়। তবে মূলধারার ইসলামিক পণ্ডিতদের মতে এই অধিকার ছিল শর্ত সাপেক্ষ। যতক্ষণ বনী ইসরাইল আল্লাহর অনুগত ছিল ঠিক ততক্ষণ তার এই ভূমির অধিকার ছিল, কিন্তু পরবর্তীতে তাদের অবাধ্যতার কারণে এই অধিকার বাতিল হয়ে গেছে। ডক্টর লুয়াই ফাতুহি এবং অন্যান্য পণ্ডিতরা কুরআনের পরিভাষাকে চিরস্থায়ী মালিকানা নয় বরং সাময়িক অর্পণ হিসেবে ব্যাখ্যা করেন। তাদের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকার কেবল রক্ত সম্পর্কীয় নয় বরং আদর্শিক। যেহেতু মুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামের একাত্মবাদের আদর্শ ধারণ করে, তাই এই ভূমির প্রকৃত উত্তরাধিকারী এখন মুসলিমরাই। এছাড়া ফিলিস্তিনিরা মনে করেন বনী ইসরায়েলের আদি ভূমি বলতে কেবল বর্তমান ইসরায়েলের কিছু অংশকে বোঝানো হতো। ইউফ্রেটিস পর্যন্ত এই বিশাল সম্প্রসারণবাদী দাবি কুরআনের কোথাও স্বীকৃত নয়। গ্রেটার ইসরায়েল শুধু একটি মানচিত্র পরিবর্তনের ব্লুপ্রিন্ট নয়, বরং এটি একটি ভূ রাজনৈতিক প্ল্যান। 1982 সালে প্রকাশিত ওদেদ ইনন প্ল্যান এই কৌশলের সবচেয়ে বিস্তারিত রূপ। ওদেদ ইনন ছিলেন ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় পদে কাজ করা এক অফিসার। তার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলকে যদি মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হয় এবং একটি আঞ্চলিক শক্তি হয়ে উঠতে হয়, তাহলে তার প্রতিবেশী প্রত্যেক আরব দেশকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। ইরাক শিয়া, সুন্নি এবং কুর্দি এই 3 ভাগে ভাগ করা, সিরিয়াকে আলাউই, দ্রুজ এবং সুন্নির ভাগে, ওদিকে লেবাননকে খ্রিস্টান, শিয়া ও সুন্নিদের মধ্যে, মিশরের সিনাই দখল এবং কপ্টিক খ্রিস্টানের জন্য আলাদা রাষ্ট্র, জর্ডানকে ফিলিস্তিনিদের জন্য একটি বিকল্প রাষ্ট্রে রূপান্তর। অনেক বিশ্লেষক মনে করেন 2003 সালে ইরাক যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ এবং লিবিয়ার পতন এই ইনন প্ল্যানের সফল প্রয়োগের উদাহরণ। ইসরায়েলের কৌশল হলো ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করে শাসন করা, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই ইসরায়েলকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী অবস্থায় থাকবে না। গ্রেটার ইসরায়েল প্রকল্পের পেছনে আছে বিশাল অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ। ধর্মের পর্দার আড়ালে এটি মূলত একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ার মাস্টার প্ল্যান মাত্র। ইসরায়েলের অন্যতম বড় অর্থনৈতিক পরিকল্পনা হলো লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত একটি বিকল্প খাল খনন করা, যার নাম দেওয়া হয়েছে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ানের নামে। এই খাল নির্মিত হলে ইসরায়েল বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্রে পরিণত হবে। এখন মিশরের সুয়েজ খাল দিয়ে বিশ্বের 12% বাণিজ্য হয় এবং মিশরের আয়ের অন্যতম উৎস। বেন গুরিয়ান খাল হলে মিশর এই আয় হারাবে এবং ইসরায়েল বছরে $6 বিলিয়ন আয় করতে পারবে। প্রস্তাবিত এই খালটি সুয়েজ খালের চেয়ে অনেক বেশি গভীর ও প্রশস্ত হবে, যা বিশ্বের বৃহত্তম জাহাজগুলো সহজে চলাচল করতে পারবে। এই খালের রুটটি গাজা উপত্যকার খুব কাছ দিয়ে যাওয়ার কথা, যা গাজা দখলের পেছনে একটি শক্তিশালী অর্থনৈতিক মোটিভ হিসেবে কাজ করছে বলে মনে করা হয় বা বিশ্লেষকেরা মনে করেন। গ্রেটার ইসরায়েলের ধারণাটি এমনভাবে সাজানো হয়েছে যা মধ্যপ্রাচ্যের প্রধান পানি সম্পদগুলোর নিয়ন্ত্রণ নিশ্চিত করে। একে হাইড্রোজায়নিজম বলা হয়। বর্তমানে ইসরায়েল পশ্চিম তীরের পানির প্রায় 80% নিয়ন্ত্রণ করে, যেখানে একজন ইহুদি বসতি স্থাপনকারী দৈনিক 247 লিটার পানি ব্যবহার করে আর একজন ফিলিস্তিন পায় মাত্র 80 লিটারেরও কম পানি। গ্রেটার ইসরায়েল হলে ইসরায়েল যে পানির সম্পদের মালিক হবে সেগুলো একে একে বলা যাক। দক্ষিণ লেবাননের লিতানি নদী দখল ইসরায়েলের অনেক দিনের টার্গেট।
ইয়ারমুক নদী ও নীল নদের অববাহিকায় নিয়ন্ত্রণ পেলে ইসরায়েল পুরো অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তাকে কন্ট্রোল করতে পারবে। আর ভূমধ্যসাগরের পাড়ে লেভান্টাইন বেসিনে আবিষ্কৃত বিশাল গ্যাস ক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ পেলে ইসরায়েল ইউরোপের প্রধান জ্বালানি সরবরাহকারী জাদুর কাঠিতে পরিণত হবে। সম্প্রতি প্রস্তাবিত ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর এই পরিকল্পনার একটি আধুনিক সংযোজন। এই করিডোরটি ভারতকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানের হয়ে ইসরায়েলের হাইফা বন্দরের সাথে কানেক্ট করবে। এটি সফল হলে সুয়েজ খালের উপর নির্ভরতা 40% কমে যাবে, যা ইসরায়েলকে একটি বৈশ্বিক ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত করবে। গ্রেটার ইসরায়েলের স্বপ্ন যদি কখনো বাস্তবায়িত হয়, তবে এটি মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য একটি মানবিক ও রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের মতো দেশগুলো তাদের বিশাল ভূখণ্ড হারাবে এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মিশরের অর্থনীতি ধসে পড়বে, সুয়েজ খাল রাজস্ব হারাবে, জর্ডানের রাজতন্ত্রের অবসান ঘটতে পারে যদি ইসরায়েল সেখানে ফিলিস্তিনিদের জোরপূর্বক পুশিং করে। এটি মূলত 20 কোটি মানুষের উচ্ছেদ বা এথনিক ক্লিনজিং এর একটি নীল নকশা। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার চেষ্টা ইসরায়েলের জন্য একটি ডেমোগ্রাফিক সুইসাইড বা জনতাত্ত্বিক আত্মহত্যা হতে পারে। বিশ্লেষকদের মতে 7 থেকে 15 মিলিয়ন ইহুদি 20 কোটি বিক্ষুব্ধ অইহুদি মানুষের উপর কখনো শাসন বজায় রাখতে পারবে না। এটি হয় একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ জন্ম দেবে, অথবা ইসরায়েলি সমাজের কাঠামোকে চিরতরে ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ইসরায়েল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এটি একটি প্যারায়া স্টেট বা অস্পৃশ্য রাষ্ট্রে পরিণত হবে। গ্রেটার ইসরায়েল ধারণাটি আজ আর কেবল ধর্মীয় উগ্রপন্থীদের স্লোগান নয়, বরং এটি ইসরায়েলি সরকারের উচ্চ পর্যায়ের অনেক মন্ত্রীর নীতিমালায় ঢুকে গেছে। স্মোট্রিচ বা বেনগভিরের মতো নেতাদের উত্থান প্রমাণ করে যে ইসরায়েলি সমাজ দিন দিন আরও বেশি ডানপন্থার দিকে ঝুঁকে পড়ছে এবং অখণ্ড ইসরায়েল ভূমি দখলের ইচ্ছা আরও তীব্র হচ্ছে। তবে এই ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক আইন এই পরিকল্পনার পথে প্রধান বাধা। গ্রেটার ইসরায়েল প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী যুদ্ধের বীজ বপন করবে। এর অর্থনৈতিক ফায়দা থাকলেও তার মূল্য দিতে হবে লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে এবং বৈশ্বিক স্থিতিশীলতা বিনষ্ট করে। আমেরিকার খ্রিস্টান জায়নিস্ট লবি বা পশ্চিমা বাণিজ্যিক গোষ্ঠীগুলো সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে এটি একটি ভয়াবহ অস্থিতিশীল অঞ্চল তৈরি করবে, যা বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। শেষ পর্যন্ত গ্রেটার ইসরায়েল কি কেবল একটি অলীক কল্পনা হয়ে থাকবে, নাকি এটি কোনো মহাপ্রলয়ের সূচনা করবে, তা নির্ভর করছে বর্তমান বিশ্ব নেতৃত্ব এবং আঞ্চলিক প্রতিরোধের ওপর। মধ্যপ্রাচ্যের শান্তি কেবল তখনই সম্ভব হবে যখন প্রতিটি জাতির সার্বভৌমত্ব, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতি দেওয়া হবে। অন্যথায় আধিপত্যের এই লড়াই কেবল ধ্বংসই ডেকে আনবে। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো বিশ্লেষণ নিয়ে, নেক্সট কোনো এপিসোডে।